Hello everyone, welcome to our channel The Success Master। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই ভালো আছো এবং সকলেই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশনটা শুরু করে দিয়েছো। তো আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই টেট এক্সাম হতে পারে, সেটাকে টার্গেট রেখেই আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি বিভিন্ন সাবজেক্ট থেকে। আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য পলিটি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকের আলোচ্য বিষয় হলো 5 ধরনের লেখ, অর্থাৎ 5 টাইপস অফ রিড। এই লেখক কী বা রিড কী সবটাই আমি বলবো, তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো এখন দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি। সো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে মৌলিক অধিকারগুলি, আমাদের ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি আমরা দেখেছিলাম। তো সেই মৌলিক অধিকারগুলি যে দেওয়া হয়েছে, প্রতিটা নাগরিকের রয়েছে সেই মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য আরেকটা অধিকার বানানো হয়েছে, মৌলিক অধিকার অ্যাড করা হয়েছে, সেটা হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। অর্থাৎ মৌলিক অধিকার উল্লেখের সঙ্গে তা সুরক্ষিত হওয়া প্রয়োজন, তা না হলে অধিকার ঘোষণাটি অর্থহীন হয়ে পড়বে। এই যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, এইগুলি যে দেওয়া হয়েছে যে প্রতিটা নাগরিককে মৌলিক অধিকার পাবে, দেওয়া তো হয়েছে, এখন এখন তো এগুলি সুরক্ষিত হওয়াটাও প্রয়োজন। তা যদি না হয় তাহলে এই অধিকারটা যে ঘোষণা করেছে সেটা অর্থহীন হয়ে যাবে, সেটা কোনো মানেই থাকবে না। তাই সংবিধানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের ব্যবস্থা করা হয়েছে। আর এই জন্যই এই সংবিধানগুলি কী করা হয়েছে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের ব্যবস্থা করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। কেন করা হয়েছে? যাতে মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা যায়, কারণ এগুলি যদি সুরক্ষিত না হয় তাহলে এই অধিকারগুলি দেওয়ার কোনো মানেই থাকবে না। ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংক্রান্ত 32 নং ধারাকে সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র বলেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর কী করেছেন, সংবিধানের যে প্রতিবিধানের অধিকারটা রয়েছে অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এই যে অধিকারটা রয়েছে এই অধিকারটাকে 32 নং ধারা সংবিধানে রয়েছে, আর এই ধারাটাকে সংবিধানে আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন। কেন বলেছেন? আমাদের যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই মৌলিক অধিকারগুলি সবগুলি সুরক্ষিত আছে কি না সেটা দেখার জন্য, বা সেগুলি যদি সুরক্ষিত না থাকে, কেউ যদি মৌলিক অধিকারগুলি না পায়, তাহলে সে কি করতে পারবে, লেখ জারি করতে পারবে আদালতে। আর সেই লেখগুলি সম্পর্কে বলা হয়েছে 32 নং ধারাকে। কারণ বাকি মৌলিক অধিকারগুলি যদি না পাই তাহলে 32 নং ধারার অ্যাকর্ডিংয়ে আদালতে আপিল করতে পারবে। সেই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধানে এই অধিকারটাকে অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটাকে, যেটা 32 নং ধারাতে রয়েছে, এটাকে সংবিধানে আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন। নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য সংবিধানে 32 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট ও 226 নং ধারা অনুসারে হাইকোর্টে 5 ধরনের লেখ জারি করতে পারে। যে নাগরিকের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি রক্ষা করার জন্য, সেগুলি সুরক্ষিত আছে কিনা সেটার জন্য কেউ যদি সেই মৌলিক অধিকারগুলি না পায় কোনো কারণে, তাহলে সে কিছু লেখ জারি করতে পারবে, অর্থাৎ কিছু রিট জারি করতে পারবে। আর যখন সুপ্রিম কোর্টে সেই লেখগুলি জারি করবে তখন হবে 32 নং ধারা অনুসারে, আর যখন হাইকোর্টে করবে তখন হয়ে যাবে 226 নং ধারা অনুসারে। আর 5 ধরনের লেখ রয়েছে। কি কি 5 ধরনের লেখ রয়েছে সেগুলি সবটাই আমি ডিসকাস করব। এই জায়গাটা আগে সিম্পলভাবে আমি আবারও বলে দিচ্ছি। আমাদের ভারতীয় সংবিধানে কিছু মৌলিক অধিকার রয়েছে, যে মৌলিক অধিকার যে পাওয়ার যে অধিকারটা প্রতিটা নাগরিকেরই রয়েছে। আর কেউ যদি সেই মৌলিক অধিকার না পায় তাহলে সে আদালতে গিয়ে লেখ জারি করতে পারে, মানে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত আছে কি না সেটার জন্য একটা নতুন করে কি অধিকার তৈরি করা হয়েছিল, সেটা হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, যেটা 32 নং ধারাতে অবস্থিত আছে। এই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর এই 32 নং ধারাকে সংবিধানে আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন। আর নাগরিকরা যখন কোনো একটা মৌলিক অধিকার না পায়, মৌলিক অধিকারগুলি রক্ষা না হয়, তাহলে সংবিধানের যে 32 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টে এবং 226 নং ধারা অনুসারে হাইকোর্টে 5 ধরনের লেখ জারি করতে পারে যে সে পার্টিকুলার মৌলিক অধিকারটা সে পায়নি। আর সেই 5 ধরনের লেখগুলি হলো, এই লেখগুলি কি, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ,
উৎপ্রেষণ এবং অধিকার পিচ্ছা। এটি হলো 5 ধরনের লেখ। এখন এই 5 ধরনের লেখার মাধ্যমে কি কি করতে পারি সেটা আমি ডিটেলসে বলে দেব। সংবিধানে 32 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট কেবল মাত্র মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে লেখ জারি করতে পারে, কিন্তু সংবিধানের 226 নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য লেখ জারি করতে পারে। ওকে, সো এখন আমরা যে লেখগুলি রয়েছে সেই লেখগুলি আমরা দেখে নেব। লেখগুলি কেন প্রয়োজন সেটা তো আমরা দেখলামই, যাতে মৌলিক অধিকার না পেলে 5 ধরনের লেখার মাধ্যমে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের মধ্যে আপিল করা যায় এই লেখগুলির মাধ্যমে। আর এই লেখগুলি হলো লেখ বা রিট আমরা বলতে পারি। ফার্স্ট ওয়ান, বন্দি পৃথকীকরণ। বন্দি পৃথকীকরণের আরেকটা নাম হলো হেবাস কর্পাস। এইটি একটি ল্যাটিন শব্দ। হেবাস কর্পাস শব্দটি একটি ল্যাটিন শব্দ। তো হেবাস কর্পাস শব্দটি একটি ল্যাটিন শব্দ। এর ইংরেজি অর্থ হলো হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, অর্থাৎ সশরীরে হাজির করা। এটা মানে কি আমি বলছি। এর মাধ্যমে আদালত আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এই যে বন্দি পৃথকীকরণে কি রয়েছে, এটা আরেকটা নাম হলো হেবাস কর্পাস, যেটি একটি ল্যাটিন শব্দ। আর এটা মানে হলো হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, অর্থাৎ সশরীরে হাজির করা। এখন ধরো ছোট একটা এক্সাম্পল আমি দিচ্ছি। কোনো পুলিশ কাউকে গ্রেফতার করলো কোনো একটা কারণে, তো এখানে পুলিশ হয়ে যাবে কি আটককারী কর্তৃপক্ষ, কারণ সে আটক করেছে। তো এই যে আটককারী কর্তৃপক্ষ হলো কি পুলিশ আমরা ধরতে পারি, আর যেই ব্যক্তিকে সে আটক করেছে সেই ব্যক্তি হলো আটক ব্যক্তি। তো এই যে আটককারী কর্তৃপক্ষ রয়েছে, যখন কোনো একটা ব্যক্তিকে আটক করে তখন তাকে আদালতে নিয়ে যেতে হয়। এরকম না তাকে যে পুলিশ স্টেশনে রেখে সে নিজে গিয়ে বললো সে এই ক্রাইম করেছে, এরকম হয় না। এই যে আটক ব্যক্তি রয়েছে, আটককারী কর্তৃপক্ষকে সেই আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে হয়, সশরীরে হাজির করতে হয়। এটাকেই বলা হয় হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, তাকে সশরীরে আদালতে হাজির করতে হয়। আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে হয়। নেক্সট 3 নম্বর, আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আটকটা যদি বিধিসম্মত না হয়, অর্থাৎ আটককারী কর্তৃপক্ষ যাকে আটক করেছে তার বিরুদ্ধে যদি কোনো একটা কিছু প্রমাণ না পাওয়া যায় বা সেটা যদি বিধিসম্মত না হয়, সে যদি ইনোসেন্ট হয়, তাহলে সেই আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় কে? আদালত। 4 নম্বর, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো বেআইনিভাবে আটক করা ব্যক্তিকে মুক্তি দেওয়া। মানে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মেন উদ্দেশ্যই কি? মেন উদ্দেশ্য হলো যদি বেআইনিভাবে কাউকে আটক করা হয় তাহলে সেই ব্যক্তিকে যাতে মুক্তি দেওয়া যায়, এটাই হলো এই ব্যবস্থার যে মূল উদ্দেশ্যটা। তো এইটা গেল বন্দি পৃথকীকরণ, অর্থাৎ যে প্রথম যে লেখাটা রয়েছে ফার্স্ট রিট সেটা। নেক্সট রয়েছে পরমাদেশ। এটার নাম দেখে বোঝা যাচ্ছে এটার মানে কি হতে পারে। পরমাদেশ অর্থাৎ এই যে ম্যান্ডামাস। ম্যান্ডামাস হলো একটি ল্যাটিন শব্দ। ম্যান্ডামাস একটি ল্যাটিন শব্দ। আর এটার অর্থ, এর ইংরেজি অর্থ হলো উই কমান্ড, অর্থাৎ আমরা আদেশ করি। তো এখানে উই বা আমরা, এটা কি? এটা হলো আদালতকে বুঝিয়েছে, মানে আদালত আদেশ করবে। কি আদেশ করবে? আদালত এই ধরনের আদেশের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান প্রভৃতি সর্বসাধারণের দায়িত্বে নিযুক্ত কর্তৃপক্ষকে সরকার আইনগত পদ্ধতিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। ওকে, আদালত এই নির্দেশটা দেয়। রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনো পরমাদেশ, মানে তাদেরকে কোনো যে আদেশ তারা দিতে পারে না। কে দিতে পারে না? আদালত। তো এটাই হলো পরমাদেশ, অর্থাৎ আমরা আদেশ করি। আর এখানে আমরা মানে হলো আদালত। নেক্সট রয়েছে নিষেধ, অর্থাৎ প্রহিবিশন। ওকে, সো এই প্রতিষেধটাকে সেটা আমি বলছি, তার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান। অনেকে আমাকে কল করে বলেছো যে আমাদের এই নোটসের মধ্যে সবগুলি নোটস আছে কিনা, সবগুলি টপিক আছে কিনা। হ্যাঁ, আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন রয়েছে। প্রথমে রয়েছে কনসেপ্ট একদম ডিটেল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো তোমরা যারা নোটসটা নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, দেখে যদি ভালো লাগে, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা
নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং STJT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, কনসেপ্ট প্লাস MCQs। আর তার সাথে পেয়ে যাবে তোমরা যেই নোটসটা নাও না কেন সেটার সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট ফ্রি অফ কস্ট। মক টেস্টের জন্য কোনো পেমেন্ট তোমাদের করতে লাগবে না, তোমরা নোটের সাথেই তোমরা এই মক টেস্টগুলো পেয়ে যাবে। ওকে, আর যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে গ্রুপে জয়েন হয়ে তোমরা প্রতিনিয়ত ফ্রিতে মক টেস্ট দিতে পারো। আর যদি চাও অফলাইন ক্লাস করবে, আমাদের এখানে অফলাইন ক্লাসেসেরও সুবিধা রয়েছে, সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়, রুটিনের রেকর্ডিং, অনলাইন মক টেস্ট নেওয়া হয়, অফলাইন ওয়েমার্কশিট বেসড মক টেস্টও নেওয়া হয়। তো তোমরা নোটসের ব্যাপারে হোক, মক টেস্ট কিংবা এডমিশনের ব্যাপারে জানতে চাইলে এই নম্বরে কল করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। ওকে, এনিওয়ে, প্রতিষেধ অর্থাৎ প্রহিবিশন, প্রতিষেধ শব্দের অর্থ হলো টু ফরবিড অর্থাৎ নিষেধ করা। নিষেধ করা, এটা মানে কি নিষেধ করা। 2 নম্বর পয়েন্ট, এই লেখ জারি করার মাধ্যমে ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়। মানে এই লেখর মাধ্যমে কি হয়, এই লেখর মাধ্যমে জারি করা হয়েছে যে ঊর্ধ্বতন আদালতগুলি রয়েছে, ঊর্ধ্বতন নিম্ন আদালতকে কি করবে, যে নিজ সীমার মধ্যে থেকেই কাজ করার নির্দেশ দেন। ফর এক্সাম্পল, এখানে আমি যে ঊর্ধ্বতম আদালত হিসাবে আমি সুপ্রিম কোর্ট ধরতে পারি, নিম্ন আদালত হিসাবে আমি হাইকোর্টকে ধরতে পারি। তো এখানে সুপ্রিম কোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে যে আদেশ দেবে, নির্দেশ দেবে যে সে যাতে হাইকোর্ট যাতে নিজের যে সীমাটা রয়েছে সেই নিজের সীমার মধ্যে থেকেই সে কাজটা করে, তার সীমার বাইরে না যেতে। সেটা যে উচ্চ স্থানে যে রয়েছে সে নিম্ন স্থানে যাকে রয়েছে তাকে আদেশ করবে, সেই আদালতকে আদেশ করবে যাতে নিজেই সীমার মধ্যে থেকেই যাতে সে কাজটা করে। স্বাভাবিক ন্যায় বিচার বিরোধী কাজ না করার জন্য প্রতিষেধ জারি করা হয়। 4 নম্বর, যে ঊর্ধ্বতন আদালতের নির্দেশে কেউ লঙ্ঘন করলে লঙ্ঘনকারীকে আদালত অবমাননা দায়ে অভিযুক্ত করা যায়। এখন ঊর্ধ্বতন আদালত কোনো একটা নির্দেশ দিয়েছে, কাউকে একটা নির্দেশ দেওয়া হলো, সে যদি ওই আদেশটা না মানে, সেটা যদি সেই নির্দেশটা যদি সে না মানে, সেটা যদি লঙ্ঘন করে, তাহলে যে লঙ্ঘন করবে, যে সেই নির্দেশটা মানবে না, সেই লঙ্ঘনকারীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করতে পারে। এটি কেবল উচ্চ আদালত নিম্ন আদালতের উপর প্রয়োগ করতে পারে। আর এই যে জিনিসটা, এটা কেবলমাত্র উচ্চ আদালতে নিম্ন আদালতের উপর প্রয়োগ করতে পারে। একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা অফিসের মধ্যে কেউ আমরা কাজ করছি, তো এখানে বস রয়েছে, এমপ্লয়ি রয়েছে। তো এখানে এমপ্লয়ি কি বসকে কোনো একটা যে নির্দেশ দেবে, নাকি বস এমপ্লয়িকে দেবে? তো অবভিয়াসলি বস এমপ্লয়িকে দেবে, যে উচ্চ পদে রয়েছে সেই যে নিম্ন পদে রয়েছে তাকে আদেশ করবে। তো এখানেও সেম, উচ্চ আদালতেই কেবলমাত্র নিম্ন আদালতের উপর যে কোনো একটা কিছু আদেশ করবে, নির্দেশ করবে। আর সে যদি ওই আদেশটা না মানে বা সেই নির্দেশটা যদি সে না মানে, তাহলে তার বিরুদ্ধে অবমাননার দায়ে অভিযুক্ত সে করতে পারে। তো এটাই হলো প্রতিষেধ বা প্রহিবিশন। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। তোমাদের ডাউটগুলি নেক্সট ক্লাসে আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখে নেব উৎপ্রেষণ। ওকে, উৎপ্রেষণ শব্দটির অর্থ হলো টু বি সার্টিফাইড অর্থাৎ জ্ঞাত হওয়া। 2 নম্বর, যদি নিম্নতম আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে বিচার করে, তবে এই লেখর সাহায্যে উক্ত মামলাকে সংশ্লিষ্ট আদালত থেকে ঊর্ধ্বতন আদালত স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল বলে গণ্য করা যায়। এখন এখানে কি বলা হয়েছে, যদি একটা নিম্ন আদালতে রয়েছে, সে যদি তার এখতিয়ারের বাইরে মানে তার সীমানার বাইরে, তার যদি সীমার বাইরে গিয়ে যদি কোনো একটা বিচার করে, তাহলে সেই বিচারটার মাধ্যমে লেখর মাধ্যমে একটা মামলা করতে পারে। আর সেই সংশ্লিষ্ট আদালত থেকে এটাকে কি করতে পারে, যে ঊর্ধ্বতন যে আদালত রয়েছে সেখানে স্থানান্তর করতে পারে এবং তার সীমার বাইরে যে সিদ্ধান্ত দিয়েছে সেটাকে বাতিল বলেও গণ্য করতে পারে। এখন ধরো হাইকোর্ট কোনো একটা বিচার করলো, কিন্তু সে যে বিচার করলো সেটা তার সীমার বাইরে গিয়ে সে বিচারটা করলো, তখন সেটা কি হবে, ওই যে মামলাটা, সেই মামলাটা হাইকোর্ট থেকে স্থানান্তরিত হয়ে এটা নেওয়া হবে সুপ্রিম কোর্টে। তখন সুপ্রিম কোর্ট একটা নতুনভাবে রায় দেবে এবং যে হাইকোর্ট যে তার এখতিয়ারের বাইরে গিয়ে যে সিদ্ধান্ত দিয়েছিল সেটাকে বাতিল করে দেবে। ওকে, নেক্সট, উৎপ্রেষণ লেখটি ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতের উপর আরোপ করে। যে উৎপ্রেষণ লেখটি কি করে, যে উচ্চ স্থানে যেটা রয়েছে, উচ্চ আদালতে যেটা রয়েছে, নিম্ন আদালতের উপরই আরোপ করে থাকে। তারপর রয়েছে অধিকার পিচ্ছা। অধিকার পিচ্ছা, এটা হলো লাস্ট যে লেখটা, এটা হলো এই যে কিউ ওয়ারেন্টো।
কিউ ওয়ারেন্টো শব্দটির অর্থ হলো বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, অর্থাৎ কোন অধিকারে, কোন অধিকারে। আইনসঙ্গতভাবে কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ পদের উপযুক্ত না হয়েও সে সেই পদ দাবি করে, তবে তার দাবি বৈধতা বিচারের জন্য আদালত এই লেখটি জারি করতে পারে এবং দাবি বৈধ হলে তাকে সেই পদ থেকে অপসারিত করা যায়। এই যে আইনসঙ্গতভাবে কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা পদের জন্য সে উপযুক্ত না হয়, যে কেউ কোনো একটা ডিজার্ভ করে না, তারপর সে ওই পদটার জন্য সে দাবি করছে, তখন কি করবে, তখন এই লেখটার মাধ্যমে সেই যে দাবিটা সেটা কি ঠিক কি ঠিক না সেটার ভিতরে ইনভেস্টিগেট হবে। ইনভেস্টিগেট হওয়ার পর যখন দেখবে সে যদি সেটা ডিজার্ভ করে, তাহলে তো ফেয়ার এনাফ তাকে সেই পদের মধ্যেই থাকবে। কিন্তু যখন আদালত দেখলো যে সে ওইটার যোগ্য না, উপযুক্ত না, তাহলে সে ওই যে দাবি বৈধ না হলে তাকে কি করবে, সেই পদ থেকে তাকে অপসারিত করা হবে। এখন ধরো কেউ কোনো একটা পদের জন্য একটা কি করলো, যে দাবি করলো সে ওই পদের মধ্যে থাকবে বা সে ওই পদে আছে, তখন কি করবে, তখন এই যে অধিকারটা রয়েছে, অধিকার পিছা রয়েছে, লেখটা রয়েছে, লেখটার মাধ্যমে আইনসঙ্গতভাবে কি করবে, এটা একটা ইনভেস্টিগেট হবে। যখন দেখবে সে যদি ওইটার উপযুক্ত, যে পোস্টে রয়েছে সেটা উপযুক্ত, তাহলে সে সেই পোস্টেই থাকবে। কিন্তু যখন দেখবে সে ওই পোস্টের উপযুক্ত না, তখন সে কি করবে, তখন তাকে ওই পদ থেকে অপসারিত করা হবে। তো এটা হলো অধিকার পিছাড়ে আসে যে লেখটা। এখন আমরা দেখি লেখ প্রকার ও বিষয়বস্তু, অর্থাৎ রিটস, টাইপস অ্যান্ড স্কোপ। 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নং ধারা অনুযায়ী হাইকোর্টগুলি মূলত 5 ধরনের লেখ বা আদেশ জারি করতে পারে। এই যে আমাদের যে 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নং ধারা অনুযায়ী হাইকোর্টে মূলত 5 ধরনের লেখ বা আদেশ জারি করতে পারে, যেটা আমরা আগেও পড়েছি। আর সেই লেখগুলি কি কি, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার পিছা, এই 5 ধরনের লেখ বা আদেশের মাধ্যমে জারি করতে পারে। এখন কেউ কোনো মৌলিক অধিকার পেল না বা মৌলিক অধিকারটা রক্ষা করার জন্য কি করতে পারে, কিছু লেখ জারি করতে পারে 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে আর 226 নং ধারা অনুযায়ী হাইকোর্টে। আর সেই লেখগুলি আমরা এক এক করে দেখে নিলাম, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার পিছা, এগুলো আমরা ডিটেলসে ডিসকাস করে নিলাম। 32 নং ধারা আরও বলা হয়েছে, 32 নং ধারাতে আরও কিছু বলেছে। কি বলেছে, প্রয়োজনে সংসদ অন্য আদালতগুলিকেও লেখ জারি করার ক্ষমতা প্রদান করতে পারে, যদিও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলি কেবল লেখ জারি করতে পারবে এরম কোনো বিষয় নির্দিষ্ট করা নেই। 1950 সালে পূর্বে লেখ জারি করার ক্ষমতা কেবলমাত্র কলকাতা, বোম্বে ও মাদ্রাজ হাইকোর্টের ছিল, কিন্তু বর্তমানে 226 নং ধারা অনুসারে সমস্ত হাইকোর্ট লেখ জারি করতে পারবে। ভারতীয় সংবিধানের লেখ জারি করার বিষয়টি ইংরেজি আইন অর্থাৎ ইংলিশ ল থেকে নেওয়া হয়েছে, যেখানে এটি যে প্রিরোগেটিভ রিটস নামে পরিচিত। এই যে ভারতের সংবিধান লেখটা রয়েছে সেটা ইংরেজি আইন অর্থাৎ ইংলিশ ল থেকেই নেওয়া হয়েছে, আর এটি কি নামে পরিচিত, প্রিরোগেটিভ রিটস নামে পরিচিত। এখন আমরা দেখে নেব সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের লেখ জারি ক্ষমতার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ওকে, তো আমরা যে লেখগুলি 5 ধরনের কী কী লেখ রয়েছে সেগুলি আমরা ডিসকাস করে নিলাম। এখন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে লেখ জারি করা যায় সেটাও আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলি হলো সুপ্রিম কোর্টের লেখ জারি ক্ষমতা, হাইকোর্টের লেখ জারি ক্ষমতা। 1 নম্বর, সুপ্রিম কোর্টের লেখ জারি ক্ষমতা হাইকোর্টের তুলনায় সংকীর্ণ প্রকৃতির, কারণ এটি কেবলমাত্র মৌলিক অধিকারগুলির ক্ষেত্রেই লেখ জারি করতে পারে, অন্যান্য বিষয়ে নয়। সুপ্রিম কোর্টে যে লেখ জারি করতে পারে, সুপ্রিম কোর্টে যে 32 নং ধারার অনুসারে লেখ জারি করতে পারে, 5 ধরনের লেখ রয়েছে। এই যে লেখ জারি করতে পারে সেটা হাইকোর্টের তুলনায় অনেকটা সংকীর্ণ প্রকৃতির থাকে। কেন থাকে, কারণ কেবলমাত্র মৌলিক অধিকারগুলির ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের লেখ জারি করতে পারে, অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলির ক্ষেত্রে লেখ জারি করতে পারে না। অন্যদিকে হাইকোর্টের ক্ষেত্রে হাইকোর্টগুলি মৌলিক অধিকার সম্পর্কিত বিষয় ছাড়াও অন্যান্য ক্ষেত্রে লেখ জারি করতে পারে। যে হাইকোর্টের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র মৌলিক অধিকার নয়, তার সাথে অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলির ক্ষেত্রেও লেখ জারি করতে পারে। এখানে অন্যান্য বিষয় বলতে অন্যান্য যে সাধারণ যে আইন রয়েছে সেগুলিকে বুঝিয়েছে। 2 নম্বর, সুপ্রিম কোর্ট কেবলমাত্র ভারতের সীমানার ভেতরে অবস্থিত সরকার বা ব্যক্তির বিরুদ্ধে লেখ জারি করতে পারে। অন্যদিকে
কিন্তু হাইকোর্ট তার সীমানার অভ্যন্তরে বসবাসকারী ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে যেমন লেখ জারি করতে পারে, তেমনি নির্দিষ্ট সীমানা বহিস্থ ব্যক্তি বা সরকারের বিরুদ্ধেও লেখ জারি করতে পারে। তবে এই বিষয়ে উল্লেখ করা দরকার যে সংশ্লিষ্ট বিষয়টি প্রধান উৎস বা কারণটি হাইকোর্টের নিজস্ব আইনি সীমানার ভিতরে অবস্থিত হতে হবে। নেক্সট রয়েছে 3 নম্বর, 32 নং ধারাটি যেহেতু একটি মৌলিক অধিকার, তাই সুপ্রিম কোর্ট চাইলেও এর অন্তর্গত লেখ জারি বিষয়টি প্রতিহত করতে পারে না। কিন্তু অন্যদিকে 226 নং ধারা উল্লেখিত হাইকোর্টের লেখ জারির বিষয়টি যেহেতু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, তাই হাইকোর্টের প্রয়োজনে এই বিষয়টি অগ্রাহ্য করতে পারে। মানে যেহেতু 32 নং যে ধারাটা রয়েছে মৌলিক অধিকারের অন্তর্গতই রয়েছে, সেই জন্য যে সুপ্রিম কোর্ট নাও চায় তারপরও সে লেখটা জারি করতে পারে না, যে লেখটা জারি করার যে বিষয়টি সেটাকে প্রতিহত করতে পারে না। কিন্তু যেহেতু 226 নং ধারাটা মৌলিক অধিকারের আন্ডারে পড়ে না, যে হাইকোর্ট যদি চায় যে লেখটা এখন অগ্রাহ্য গ্রাহ্য করবে না, সেটা সে করতে পারবে। ওকে, তো এটাই ছিল সুপ্রিম কোর্টের লেখজারি ক্ষমতা আর হাইকোর্টের লেখজারি ক্ষমতার মধ্যে কিছু পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো আমরা কনসেপ্টটা দেখে নিলাম, যে লেখগুলি কি কি রয়েছে সেটা আমরা ডিটেলসে দেখে নিলাম, পার্থক্যটাও দেখে নিলাম। এখন আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। সো 1 নম্বর, 32 নং ধারাকে সংবিধানে আত্মা ও প্রাণকেন্দ্র কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। কত নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টে লেখ বা রিট জারি করতে পারে? ওকে, সুপ্রিম কোর্টে 32 নং ধারা অনুসারে। কত নং ধারা অনুসারে হাইকোর্টের লেখ বা রিট জারি করা যায়? সেটা হবে 226 নং ধারা অনুসারে। নেক্সট রয়েছে 4 নম্বরে, ভারতীয় সংবিধানে কত ধরনের লেখ হবে জারি করার ক্ষমতা রয়েছে? 5 ধরনের। হেবিস কর্পাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। হেবিস কর্পাস শব্দটি অর্থ কী? হেবিস কর্পাস শব্দটি অর্থ হলো হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, অর্থাৎ সশরীরে হাজির করা। নেক্সট রয়েছে 7 নম্বর, বন্দি প্রত্যক্ষীকরণের মাধ্যমে আদালত কি নির্দেশ দেয়? আটক করে কর্তৃপক্ষকে, যে আটকের যে কর্তৃপক্ষ রয়েছে আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। যে আটককারী যে কর্তৃপক্ষ সে যাতে আটক ব্যক্তিকে আদালতে গিয়ে যে হাজির করে, সেই নির্দেশটাই দেয় বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণের মূল উদ্দেশ্য কি? বন্দি প্রত্যক্ষীকরণের মূল উদ্দেশ্য হলো বেআইনিভাবে আটক করা ব্যক্তিকে মুক্তি দেওয়া। ম্যান্ডামাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। 10 নম্বর, ম্যান্ডামাস শব্দটি অর্থ কি? উই কমান্ড, অর্থাৎ আমরা আদেশ করি। আর এখানে আমরাটা এখানে হলো বা উই হলো আদালত। উৎপ্রেষণ শব্দটি অর্থ কি? উৎপ্রেষণ শব্দটি অর্থ হলো টু বি সার্টিফাইড, অর্থাৎ আমরা জ্ঞাত হওয়া। 12, অধিকার পৃচ্ছা বা কিউ ওয়ারেন্ট শব্দটি অর্থ কি? বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, অর্থাৎ কোন অধিকারে। 1950 সালে পূর্বে লেখজারি ক্ষমতা কোন কোন হাইকোর্টে ছিল? কলকাতা, এটা বোম্বে হবে, বোম্বে, মাদ্রাজ হাইকোর্টে ছিল। কিন্তু বর্তমানে প্রতিটি হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা রয়েছে 226 নং যে ধারা অনুসারে। ওকে, তো এই ছিল কিছু কোশ্চেন আনসার। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা জানাতে পারো। আর যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। এখন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমরা যদি ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা এই ভিডিও কমেন্ট সেকশানে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা প্রতিনিয়ত ফ্রিতে মক টেস্ট তোমরা দিতে পারো বিভিন্ন সাবজেক্ট থেকে। টেটের জন্য সেখানে ফ্রি মক টেস্ট কন্ডাক্ট করা হয়, অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপ। তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও, টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কোচিং সেন্টারে, এবং সেই নোটের সাথে তোমরা স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। ওকে, স্পেশাল মক টেস্টের জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মক টেস্ট পেয়ে যাবে। যারাই নোটস নেবে তাদের জন্য থাকছে স্পেশাল মক টেস্ট টেট 1, টেট 2, STGT। তোমরা চাইলে কম্বাইন নোটসও নিতে পারো, কম্বাইন নোটসে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। আর চাইলে যে তোমরা শুধু টেট 1 নেবে টেট 1 নিতে পারো, টেট 2 চাইলে টেট 2, STGT চাইলে
STGT নিতে পারো। টিয়ার 2 ক্ষেত্রে আমাদের এখানে বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের বেঙ্গলি ভার্সনের প্রয়োজন হলে বেঙ্গলি ভার্সন নিতে পারো, ইংলিশ ভার্সনের প্রয়োজন হলে ইংলিশ ভার্সনও নিতে পারো। সায়েন্স, আর্টস, ককবরক সবগুলি পার্টি অ্যাভেলেবেল রয়েছে। আর যদি চাও তোমরা অফলাইন ক্লাস করবে সেই সুবিধাও আমাদের এখানে রয়েছে। অফলাইন ক্লাস করতে চাইলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে খুব যত্ন সহকারে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়। অনলাইন এবং অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্টও নেওয়া হয়, প্র্যাকটিস সেটও প্রোভাইড করা হয়। তো তোমরা যদি সেই সুযোগটা পেতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো, নোটসের ব্যাপারে, মক টেস্টের ব্যাপারে, কিংবা তোমরা অফলাইন ক্লাসেসের ব্যাপারে চাইলেও জানতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো তোমরা পাশে আছো বলেই কিন্তু তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারছি। তো এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।